গত বছর মোটামুটি 20টা মতো কোশ্চেন শর্টের বাইরে ছিল গত বছরে। তো গত বছরে যে তোমার 45 থেকে 40 পেয়েও চান্স পাইছে ওয়েটিং থেকে, বাট তুমি 50 যারা পাইছিল ওরা ডাইরেক্ট চান্স পেয়েছে, 60 পেয়ে 100-র ভিতরে সিরিয়াল। তো এটা মনে করো যে এক এক সময় ওই কোশ্চেন বাইরের থেকে আসলেও বা কোশ্চেন কঠিন হইলেও ভয় পাওয়ার কিছু নাই। যেমন আসবে তুমি ট্রাই করবে, তোমার বায়োলজিটা ফুলটা মোটামুটি পারার চেষ্টা করবা, কেমিস্ট্রি 20টা থেকে 17-18টা ট্রাই করতে হবে পারার, আর ইংলিশ 10টা থেকে 6-7টা লিস্ট, আর ম্যাথ ফিজিক্স যতটুকু পারো। আচ্ছা দেখো, এই সূত্রগুলো জানি না, আজকে এ করার সময় পাই নাই, পরে এমনি নিয়ে আসছি। কোন কণার উপর একই সময় একই দিকে ক্রিয়াশীল দুইটি বেগ 12 মিটার পার সেকেন্ড আর 5 মিটার পার সেকেন্ড হলে তাদের লব্ধি বেগ কত বলো? লব্ধি কত হবে? একই দিকে না, তাহলে একই দিকে হলে লব্ধি কি হয়, যোগ হয়ে যায়, 12 প্লাস 5 মানে 17। আচ্ছা, এগুলো হচ্ছে তোমার এই যে সাইন সূত্র বা লামির উপপাদ্য, এগুলো আছে এখানে। হ্যাঁ, আমি এ করার সময় পাই নাই, আমি সকালে অ্যালার্ম দিয়েছি 9টার দিকে যে উঠে করব, পরে ঘুম ভাঙছে 11টায়। আচ্ছা, 12 মিটার পার সেকেন্ড বেগে দুই পার্শ্বে এত এত কোণে ক্রিয়ারত অংশক দ্বয় কত মিটার পার সেকেন্ড বলো? দেখা যায় না, 30 আর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত অংশক দ্বয় কত বেগে? 12। তাহলে ধরো এটা সেই 12, একটা হচ্ছে 30 আর একটা 60, এটা ধরো 30 আর এটা 60, তাহলে এটা দেখো তো লম্ব পাংশে বিভাজন হচ্ছে না, তাহলে এটা কত হবে? 12 cos 30, আর এটা 12 60 cos 60, আর সাইন দিয়ে লিখতে চাইলে 30 হবে, তাহলে cos 30 এর মান কত? √3/2 না, তাহলে 12 × √3/2, তাহলে 6√3, আর এটা cos 60 মান হাফ। আচ্ছা, 2 লিখছি। ঠিক আছে, তাহলে কোনটা आंसर? একটা হচ্ছে 6√3 আর একটা হচ্ছে 6। আচ্ছা, এখান থেকে দেখো তো কোনটা করে, প্রথমটাই পড়ো কি বলছে, বা দ্বিতীয়টা পড়ো। একটি কণা 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে, কোন দিকে যাচ্ছে? এগুলো করবা কি চিত্র আঁকাবা। 3 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে, ধরো এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ, তাহলে কোন দিকে যাচ্ছে 3 মিটার পার সেকেন্ড বেগে? পূর্ব দিকে। ওকে, এরপর 1 সেকেন্ড পরে তার বেগের সঙ্গে দক্ষিণমুখী কত 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো, কোন দিকে? তাহলে এইদিকে না, কত কতক্ষণ পরে দিছি বলো?
আচ্ছা দেখো, নদী নৌকা সূত্রগুলো আমরা ভেক্টরে দেখছিলাম না? আচ্ছা, এক ব্যক্তি স্রোতের √2 গুণ বেগে সাঁতার কাটতে পারে। যাত্রা স্থান হতে নদীর ঠিক বিপরীত পারে পৌঁছাতে হলে তাকে কোন দিকে সাঁতার দিতে হবে? এটা কি আলফা বের করতে বলছে না? স্রোতের প্রতিকূলে অবশ্যই, নাহলে কি স্রোতের এইখানে যে উঠবা, কোন দিকে যাত্রা করতে হয়? এই কজ আলফা সমান কি জানি? মাইনাস মাইনাস ইউ বাই ভি। আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এখন দেখো তো কি বলে দিছে, স্রোতের √2 গুণ বেগে, ব্যক্তির স্রোতের চেয়ে কত বেগে? √2 গুণ বেগে। তাহলে ইউ যদি ইউই হয়, ভি সমান কত? √2 ইউ। তাহলে কি 1/√2 না? কস কত মান? 1/√2, 45, কিন্তু মাইনাস আছে, তাহলে 135। 135, বুঝছে? আচ্ছা, এটা পড়ো। কোন লঞ্চ 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলে 6 কিলোমিটার বেগে প্রবাহিত একটি নদীর এক তীর থেকে কোন দিকে যাত্রা করলো? এই সেম ম্যাথ এটা, ঠিক আছে, যে কোন দিকে যাওয়ার ম্যাথ আর কি। আচ্ছা, একটি চলন্ত ট্রেনকে ব্রেক করে 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলো। ট্রেনটির গড় মন্দন এত হলে এর গতিবেগ কত ছিল? এর গতিবেগ মানে কি ভি চাইছে না? তার মানে আদি বেগটা বের করতে হবে। ভি তো 0, থামাই দিছি না, তাহলে ইউটা বের করতে হবে। ভি ইকুয়াল টু কি জানি? ইউ মাইনাস এটি, মন্দন না? তাহলে এখান থেকে ইউ সমান কত? 80, কারণ ভি ইকুয়াল টু 0। তাহলে এ এর ভ্যালু কত? 70 ইনটু টি হচ্ছে 10, তাহলে 700, বুঝছি? আচ্ছা, এখান থেকে এটা দেখো 7 নম্বরটা। একটি গাড়ি স্থির অবস্থা হতে সমতরণ এ চলা শুরু করে 5 সেকেন্ডে কতটুকু গেছে? 5 সেকেন্ডে এত গতিবেগ প্রাপ্ত হলো। গাড়িটির ত্বরণ কত? পারবো না, ইউটিউব 0, এগুলো সব ইজি ম্যাথ, ঠিক আছে, এগুলো দিয়ে যে 9 10 এর ম্যাথই। আচ্ছা, ওটা একটা নিয়মই দেখাই দিব, তাইলেই হবে না, এত কিছু মনে রাখার দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, এই যে হয় হারাই এই সব জায়গায় যাওয়া লাগবে না, আসুক ওই পর্যন্ত, আসতেছি, ওই ম্যাথ আছে। দেখো, আচ্ছা, টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা কি? s is equal to u plus half a into 2t minus 1। এটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের রাশিমালা, ঠিক আছে। আচ্ছা, এটা পড়ো তো কি বলছে। কোন সাইকেল আরোহী একটি ইঞ্জিনের 84 মিটার পশ্চাৎ হতে 20 মিটার পার সেকেন্ড সমবেগে তার দিকে যাত্রা করলে, একই সময় ইঞ্জিনটি এত সমতরণের সম্মুখের দিকে যাত্রা করলে তারা কত সেকেন্ডে মিলিত হবে? এটা 9 10 এর কনসেপ্ট না? বাঘ হরিণ শিকার করা। তাহলে এখানে একটা কি আছে? সাইকেল, আর এখানে ধরো একটা ইঞ্জিন, ঠিক আছে। এখন কি বলছে, কত মিটার পশ্চাৎ হতে? 84 মিটার। তাহলে এতটুকু কত? 84। কত বেগে? এ কত বেগে যাচ্ছে? 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এই স্থির অবস্থানে ছিল। এখন এত ত্বরণে, কত ত্বরণে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করলো, ঠিক আছে। আচ্ছা, তারা কত সেকেন্ডে মিলিত হবে? আমরা ধরলাম টি সেকেন্ড পরে মিলিত হবে। কত সেকেন্ড পরে? টি সেকেন্ড পরে মিলিত হবে। তো ধরো এই পয়েন্টে এসে মিলিত হইলো এক্স দূরত্বে।
ইঞ্জিন থেকে এক্স দূরত্বে টি সময় পরে মিলিত হইলো, তাহলে এর টি সময় অতিক্রান্ত দূরত্ব কত এই সাইকেলের? এক্স প্লাস 84 না, এটা ইজ ইকুয়াল টু কত ভিটি লেখা যায়। আর এই ইঞ্জিনের এক সময় এই টি সময় অতিক্রান্ত দূরত্ব কত? এক্স ইকুয়াল টু ইউ তো 0 হাফ এ মানে 2 টি স্কয়ার লেখা যায়। এই এক্স এর ভ্যালুটা এখানে বসায় দাও, তাহলে 2 2 কাটানো, জাস্ট টি স্কয়ার মাইনাস 20t প্লাস 84 ইকুয়াল 0। তাহলে টি স্কয়ার মাইনাস কত 84, তাইলে 6 14 84 না, এভাবে করবা একটু। কত 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 42, তারপর 21 3 7 21, এই যে 14 3 2 6, ঠিক আছে। তাহলে মাইনাস 14t মাইনাস 60 প্লাস 84 ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে এখান থেকে কি আসবে? টি কমন নিলে মাইনাস 6 কমন নিলে, তাহলে ভ্যালু কত 6,14। তার মানে দুইটা সময়ে দেখা হবে না একবার এই মোমেন্টে, আবার কি হবে এই তোমার এ একে একবার অতিক্রম করে গেল, আবার এ ওকে আবার অতিক্রম করে যাবে, ঠিক আছে। এই ইঞ্জিন যখন একে দ্বিতীয়বার অতিক্রম করবে এ আর কখনো ওকে আর অতিক্রম করতে পারবে, কারণ অত ত্বরণে যাচ্ছে, ওর বেগ তত বাড়তেই আছে, ঠিক আছে। তাহলে 6 আর কত পারবো না এগুলো আসলে। তো তোমার দেখো ম্যাথ কোশ্চেন যতই কঠিন হোক 10টা কোশ্চেন দেখবা যে একেবারে উপর উপর কোশ্চেন দিয়েছে, এখন ওই 10টায় পেরে আসবা কিনা এটা হচ্ছে কথা। ওই 10টা পারতে হবে। কোশ্চেন মনে করো 20টা কোশ্চেনের 2-3টা কোশ্চেন তো একটু অন্যরকম দিবে। এখন অনেক সময় হয় কি ওই 2-3টা কোশ্চেন দেখে গেলো একবার শুরুতে দিছে, ওইটা দেখেই মনে করো যে তোমার সব শেষ, যে এটা কি, তখন দেখবা যে পারা জিনিস আর হচ্ছে না। তাহলে ওই কঠিন দেখলেই সাথে সাথে স্কিপ করে পরেরটাতে যাবো। 45 মিনিটে ট্রাই করবা পুরো কোশ্চেনটা একবার শেষ করা। এমন হইতে পারে যে তোমার লাস্টের দিকে কোশ্চেন গুলো সহজ ছিল কিন্তু তুমি ওই কোশ্চেনটা আসি করতে পারো না। তো ফার্স্টে বায়োলজি দিয়ে শুরু করবা, তারপর কেমিস্ট্রি ইংলিশ এগুলো আগে দাগাই নিবা, এগুলো 20 মিনিটের মধ্যে শেষ করে ফেলবা। পরবর্তী 40 মিনিটে ম্যাথ আর ফিজিক্স। বুয়েটের পরীক্ষা, বুয়েটের পরীক্ষা যে কবে? এই জানুয়ারিতে সবগুলো। বুয়েট কুয়েট রুয়েট চুয়েট সবই জানুয়ারিতে। এখন কথা হচ্ছে ধরো এরা সবাই এখানে পরীক্ষা দিল কৃষিতে, তো দিলে কি হইলো, ওরা মনে করো যে ওই বুয়েট কুয়েটে চান্স পাইলো বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইলো, তো কি হবে ঢাকা ইউনিভার্সিটির যারা পরীক্ষা দিচ্ছে না ওরাও তো সবাই দিবে, কারণ ওরা তো কোনো রেজাল্ট পায় নাই, তো ওরা তো ওখানে চলে যাবে। তো যাওয়ার ফলে কি হবে তোমার কৃষিতে মনে করো অন্যবার ওয়েটিং থেকে যদি 1000 টানে, এবার মিনিমাম 4000 টানবে। তো দিন শেষে একই কথা, কারণ একজন তো 2টা সিট নিতে পারবে না, তার তো যে কোনো এক জায়গায় ভর্তি হতে হবে। তোমার ওখান থেকে ওই সব কাগজপত্র তুলে আনতে হবে, তোমার একেবারে অরিজিনাল কপি 4টা বছরই তুমি যে ভার্সিটিতে পড়বে ওখানে জমা রাখে, একবার 4 বছরই জমা রাখবে। তো তুমি যখনই ওই কাগজপত্র, বাট এমন যদি হয় ধরো তুমি সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে বা এইটাই, তুমি জাস্ট 1 সপ্তাহের জন্য কাগজপত্র নিবা দরখাস্ত দিয়ে, তাইলে দেয়, বাট তুমি পার্মানেন্টলি নিয়ে নিলে তোমার ভর্তি ক্যান্সেল। তো তো না না এটার ওই সিস্টেম নাই, এই সিস্টেমটা শুধুমাত্র অটো মাইগ্রেশন তুমি অন করে রাখবা। অটো না না দেখো অটো মাইগ্রেশন অন করে রাখবা যতদিন পর্যন্ত ভর্তি প্রসেস চলবে বা অটো মাইগ্রেশন অন থাকবে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত, ততদিন পর্যন্ত তোমার অটোমেটিক এটা তোমার সিরিয়াল যদি আগায় বা ধরো এইদিকে সিট খালি হয় বাট ক্লিবে, তাইলে তুমি এখানে ঢুকতে পারবা। বাট এমন সুযোগ নাই যে যেমন মেডিকেলে মনে করো তুমি 1 বছর পরে মনে হইলো যে আমার এখানে ভালো লাগতেছে না, আমি অন্য জায়গায় একটু ট্রাই করি, নিচের মেডিকেল গুলোতে ইজিলি যাওয়া যায়, উপরের মেডিকেল গুলোতে সেট খালি থাকা সাপেক্ষে যাওয়া যায়। তো এই মেডিকেলে এটা যায় কেন, মেডিকেলের ওই সব কিছু একসাথে চলে, স্বাস্থ্য অধিদপ্তরের আন্ডারে চলে, তো কিন্তু এই কৃষি তো এক এক ভার্সিটি এক এক রকম, কোনোটার ক্লাস শুরু হয় না এদিকে, কোনোটার 3 মাস ক্লাস হয়ে যায়, তো এটা তুমি ওইভাবে করতে পারবে না।
এটাও যতদিন ভর্তি প্রক্রিয়া চলমান ততদিন। আচ্ছা এটা পড়ো, এত বেগে এত সমত্বরণে চলমান বস্তুকণার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? পঞ্চম, তাহলে তম সেকেন্ড না? পারবা করতে? ইউ প্লাস হাফ ইন্টু 2t মাইনাস 1 বসাই দিলেই শেষ। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে দেখবা কোশ্চেন আসবে। ওকে, এরপরে দেখো স্থির অবস্থা হতে একটি বস্তু এত সমত্বরণে চলতে থাকলো, সপ্তম সেকেন্ডে এটি কত মিটার দূরত্ব? হ্যাঁ, সেম সূত্র নয় যে ইউ প্লাস হাফ ইন্টু 2t মাইনাস 1। আচ্ছা, এরপর রেলগাড়ির সংঘর্ষ এড়ানোর ম্যাথগুলো একটু দেখি আমরা। এটা পড়ো। হ্যাঁ, এগুলো প্রমাণ ছিল, এখন তো তোমার প্রমাণ করা লাগবে না। কোনটা? এটা দিয়ে ম্যাথ আসবে। দেখো, খুলনা ঢাকার মধ্যে একই রেল লাইনে চলাচলকারী বিপরীত দিক থেকে আসা 50 কিলোমিটার পার আওয়ার বেগে চিত্রা ও 40 কিলোমিটার পার আওয়ার বেগে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন দুটি 10 কিলোমিটার দূরত্বে একে অন্যকে দেখতে পেল। এটা একটা ট্রেন, এটা একটা, এর দূরত্বটা কত? 10 মিটার। ওকে, প্রথমটা কত বেগে যাচ্ছিল? 50 কিলোমিটার, দ্বিতীয়টা 40 কিলোমিটার পার আওয়ার বেগে। 10 কিলোমিটার, 10 কেএম। ওকে, চিত্রা এক্সপ্রেসটি কত বেগে? 250 কিলোমিটার পার আওয়ার স্কয়ার মন্দন সৃষ্টি করে। তাহলে চিত্রা চিত্রা কোনটা? প্রথমটাই না? তাহলে এর মন্দন কত? 250 কিলোমিটার পার আওয়ার স্কয়ার মন্দন। ঠিক আছে, সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কত মন্দন সৃষ্টি করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে? সুন্দরবন এক্সপ্রেস, তাহলে এটার মন্দনটা বের করতে হবে, এটার মন্দনটা বের করতে হবে। এই যে এই সূত্রটা মনে রাখতে পারো, u1 স্কয়ার ডিভাইড বাই u1 স্কয়ার ডিভাইড বাই 2 f1 প্লাস u2 স্কয়ার ডিভাইড বাই 2 f2 ইজ ইকুয়াল টু কত হবে? x। সমান হইলেই তো কোন রকমে কি, সমান হইলেই কোন রকমে মানে তোমার জাস্ট মুখে মুখে এসে থেমে যাবে, সংঘর্ষ এড়ানো সম্ভব। তাইলে এখন এই জিনিসটা এখানে বসাও, কত হবে বলো? u1 কত? u1 স্কয়ার, তাহলে 50 স্কয়ার না? 50, আচ্ছা একবারে লিখি, 50 স্কয়ার মানে কত? 2500 ডিভাইড বাই 2 f1, তাহলে 250 ইনটু 2 মানে কত? 500 প্লাস এটা কত? 40 স্কয়ার মানে 1600 ডিভাইড বাই এ তো বের করব, তাহলে a 2a ইকুয়াল টু x মানে 10। আচ্ছা, তাহলে এটা কত থাকে দেখো তো? 5 না? জাস্ট 5, তাহলে 1600 বা 800 বাই a সমান কত? 2, তাহলে a সমান 400। তাহলে 400 কই आंसर? 160 কিলোমিটার পার স্কয়ার দিছে। নিচে তো দেখব করতে। আচ্ছা ঠিক আছে, না স্যার বলেন না। 160 আসছে না? হ্যাঁ, এটা তো প্লাস ছিল, এটা কত? 5 না? হ্যাঁ, তাহলে এখান থেকে 800 ডিভাইড বাই a সমান কত? 10 মাইনাস 5, তাহলে a সমান 800 বাই 5, 2 না 10 মাইনাস 25 কোনটা? এই 5 5 কাটলে 5 থাকে না, তাহলে 5, তাহলে এটা কত হবে? 5 16 80, 160। ঠিক আছে, বুঝছে? আচ্ছা, এই যে বুলেট তক্তার, তাই না? এই যে এতগুলা সূত্র, এইগুলো আমার কোনো কিছু মনে রাখার দরকার নেই, আমি একটাই মনে রাখবো জাস্ট। দেখো, বুলেট তক্তার ক্ষেত্রে আরো কতটুকু দূরত্ব অতিক্রম করবে, কি বের করব? আরো অতিক্রম করবে, এটা হচ্ছে x, আরো অতিক্রম করবে কি? x দূরত্ব ধরলাম, তাহলে x ইজ ইকুয়াল টু
s ডিভাইড বাই n স্কয়ার মাইনাস 1, x ইজ ইকুয়াল টু কি s ডিভাইড বাই n স্কয়ার মাইনাস 1। এই s টা কি প্রথমে যতটুকু গিয়েছিল, এই যে ধরো এতটুকু গিয়েছিল, আরো কতটুকু যাবে সেটা হচ্ছে x। এই যাওয়ার এখানে ধরো বেগ ছিল v1, বেগ কত ছিল, আর এই দূরত্ব যাওয়ার পরে কত হয়েছে v2, আর এখানে এসে তো বেগ জিরো হয়ে যাবে, এখানে এসে বেগ জিরো হয়ে যাবে, তো ওটা দরকার নেই। এখন এনটা কি ওই সব মনে রাখারই দরকার নাই। এন সমান হচ্ছে এই v1 ডিভাইড বাই v2, মানে আদিতে যে বেগে ঢুকতেছিল, ধরো তুমি একটা বুলেট মারলে এখানে ঢোকা শুরু হইলো, তো যে বেগ এখানে এসে হিট করছে ওই বেগটা, আর একটা দূরত্ব যাওয়ার পরে বলবে না যে বেগের এত অংশ হারাই বা কিছু হয়েছে, তাহলে ওই অংশ যাওয়ার পরে বেগ কতটুকু ছিল সেটা নিব, কতটুকু, হ্যাঁ কতটুকু হারাইছে এটা না, কতটুকু হইছে এটা। তাহলে এই দুইটাই হচ্ছে কি যতটুকু বেগ হয়, দুইটাই হয়, নট হারাই। দেন এই যেটা হয় এটার অনুপাতটাই হচ্ছে n। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি একটা ম্যাথ করি, তাহলে দেখো বুঝবা এই জিনিসটা, জাস্ট একটু মনে রাখবা তাইলে এনাফ। পড়ো, প্রথমটাই পড়ো। একটি বুলেট কোন লক্ষ্যবস্তুতে 3 সেন্টিমিটার ভেদ করার পর, তাহলে এটা কি এস দেওয়া না, 3 সেন্টিমিটার, ওকে। এর অর্ধেক বেগ কি হয়, হারাই, তাহলে বেগ আছে কত, অর্ধেক, তাহলে v2 কত, হাফ v1, আর আগে ছিল v1, তাহলে n সমান কত, v v1 বাই, মনে রাখবা n টা তো পজিটিভ হইতে হবে, মানে একের চেয়ে বড় হইতে হবে, তাহলে বড়টা আগে, অর্থাৎ প্রথম যেটা ছিল সেটা আগে, আর নিচে v2, v2 মানে কত, হাফ v1, তার মানে কত 2 না। আচ্ছা তাহলে এখন x সমান কি জানি, s মানে 3 ডিভাইড বাই n স্কয়ার মাইনাস 1, তাহলে কত 1, আরো 1 সেন্টিমিটার প্রবেশ করবে, বুঝছো? তাহলে এভাবে সবগুলো পারবো না, পরেরটা কত দেখো। একটি তীর একটি মাটির দেওয়ালের ভিতর 3 বেগ অর্ধেক হারায়, তীরটি বেগ শূন্য হওয়ার পূর্বে দেওয়ালের ভিতর আর কত ইঞ্চি ঢুকবে, সেম ম্যাথ। পরেরটা এত বেগ হারায়, তাহলে বেগ হারায় 1/3, তাহলে বেগ হয় কত 1 মাইনাস 1/3, তার মানে 2/3, তাইলে আমার n সমান কত বলো, v1, জাস্ট এটা উল্টা, এটার উল্টা হয়ে যাবে, তাহলে 2/3 v1 মানে 3/2। তাহলে এখন x সমান কি, s, s কত 6 ডিভাইড বাই n স্কয়ার মানে 9/4 মাইনাস 1, লসাগু কত 4, 4 উপরে গেলে 4 6 24 ডিভাইড বাই 9 মাইনাস 4 মানে 5, 24/5 আছে অপশনে। এটা কি রিটেন 54/5 আসছে, 6 আচ্ছা এইটা কি বলতো, এই এক্সটা কি আরো কতটুকু গেছে, আর কোশ্চেনটাতে কি চাইছে, বুলেটে বালির বস্তার মধ্যে কত সেন্টিমিটার প্রবেশ করে থেমে যাবে, এটা আরো গেছে, আর প্রথম স্টেপে কতটুকু গেছিল 6 সেন্টিমিটার, তাহলে 6 প্লাস এটা 6 প্লাস 24/5, লসাগু কত 5, তাহলে 30 আর 24 54, হ্যাঁ টোটাল এতটুকু গেছে। তাহলে আগের দুইটাতে দেখো কি ছিল, এই যে আর কত ইঞ্চি, আরো কতটুকু 3 সেন্টিমিটার চলে গেছে, আরো কতটুকু যাবে, এই যে এটা দেখো 6 সেন্টিমিটার গেছিল না, যদি বলতো আরো কতটুকু তাহলে এতটুকু বের করতাম, আর টোটাল তো এতটা, তো তোমার চাইছে টোটালটা, বুঝছো? তাহলে এগুলো আর ভুল হবে আসলে, ভুল হওয়া উচিত না, ঠিক আছে। এটা বন্ধ হয়ে যায় কেন, চার্জ দেওয়া হয় নাই।
আচ্ছা দেখো, এখন আচ্ছা দেখো কি বলছে, উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসরমান একটি জাহাজের যাত্রীর কাছে মনে হয় যে বাতাস উত্তর দিক থেকে এত বেগে প্রবাহিত হচ্ছে। বাতাসের সঠিক গতিবেগ এবং দিক কোনটি? উত্তর পূর্ব দিকে দেখো, তাহলে আমরা যদি একটু আঁকাই, এটা হচ্ছে উত্তর, পশ্চিম, নর্থ, সাউথ। উত্তর পূর্ব দিকে কত বেগে? তাহলে এইভাবে যাচ্ছে কত বেগে? 10 কিলোমিটার পার আওয়ার বেগে। একটি জাহাজের যাত্রীর কাছে মনে হয় যে বাতাস উত্তর দিক থেকে এত বেগে প্রবাহিত হচ্ছে। উত্তর দিক থেকে এত বেগে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, উত্তর দিক থেকে, তাহলে এইভাবে যাচ্ছে, ধরো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছে মনে করো। আচ্ছা, বাতাসের সঠিক গতিবেগ এবং দিক কোনটি? এটা কি মনে হচ্ছে না? মনে হচ্ছে মানে কি, এটা লব্ধি, এটা হচ্ছে লব্ধি। তাহলে আলটিমেটলি বাতাসকে কোন দিকে যাইতে হবে? এইদিকে। এরকম একটা যাচ্ছিল, ওকে এইদিকে লব্ধি বরাবর দেখতেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমার এই বেগটা বের করতে হবে। ধরো গতিবেগ এবং দিক কোনটি? আচ্ছা, দিক, আচ্ছা দিক কোন দিকে বলো তো? সাউথ আর ওয়েস্টের মাঝে না? সাউথ আর ওয়েস্ট মানে হচ্ছে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পূর্ব দিকে কেমনে দেখে? আচ্ছা, ইস্টটা ওরা এটা যাচ্ছিল কোন দিকে? উত্তর পূর্ব দিকেই তো যাচ্ছিল, তাহলে এটা আচ্ছা ঠিকই আছে। তাহলে ওর বেগ কোনটা বলো? ওর বেগ কোনটা? এইদিকে না? কার সাপেক্ষে বের করব? এই ব্যক্তির সাপেক্ষে। তো যার সাপেক্ষে তার বেগকে কি করতে হয়? উল্টাইতে হয়। তাহলে এইটা 10, তাহলে এখন লব্ধি কই হবে? এই পাশে না? মানে এটা তো লব্ধি, তাহলে আরেকটা বেগ কোন দিকে হইতে হবে? লব্ধির বাইরে। তাহলে এটা কোন, দেখো তো, দক্ষিণ পূর্ব। তাহলে দক্ষিণ পূর্ব কোনটা, কয়টা আছে? দুইটা আছে। এখন তাহলে মানটাও বের করতে হবে, যদি একটা হইতো আনসার দিয়ে দিত। তাহলে এখন কি করতে হবে? মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এই কোনটা আসলে কত বলো তো? 45 না? এই লব্ধির মান দিয়ে দিছে। হ্যাঁ, তো মাঝ বরাবর দেখে এটা 45 নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা হচ্ছে 10, তাইলে ঠিক আছে, যদি আমরা তোমার এই কোণটা কত? 90 ডিগ্রি না? আচ্ছা, এটা লব্ধি হচ্ছে যে কোনো একটার সাথে কত গুণ করছে? এটার সাথে 45। তাহলে tan 45 সমান কি লেখা যায় বলো? কার সাথে গুণ করছে? বা ধরো এটার সাথে এই মানটাই তো বের করতে বলছে, পি এর সাথে গুণ করছে, পি নিচে সিঙ্গেল, উপরে 10 sin 45 প্লাস 10 cos 45 লেখা যায়। তাহলে tan 45 এর মান তো 1, তাহলে p ইকুয়াল টু কত? tan sin 45 এর মান কত? তাহলে 1 বাই 10, তো মান 0 হয়ে যাবে না? 10 cos 45 এর মান হলো 1 বাই √2, কেটে 0 হয়ে যায়। এখান থেকে
আচ্ছা এখানে তো লব্ধি দেওয়া আছে, এই যে মনে হয় কি এত বেগে যাচ্ছে না, তাহলে ওইটাই তো লব্ধি, লব্ধির মান তো দেওয়াই আছে। লব্ধি কত দেওয়া আছে? 10√2। তাহলে লব্ধি যদি দেওয়া থাকে, লব্ধি সমান কি বলো? আর সমান কি বলো? আর স্কয়ার সমান কি? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মানে 10 স্কয়ার প্লাস 2 পি কিউ cos 90 না, cos 90 এর মান তো 0। তাহলে এখান থেকে পি স্কয়ার সমান কত? 10 স্কয়ার মানে কত? 100 না? 100 ইনটু 2 তাহলে কত এটা? 200 মাইনাস 100 তাহলে কত? 100। তাহলে পি এর মান 10। শেষ। ও ভাইয়া আমি প্রাইভেটে। হ্যাঁ আমার কাছে লাস্টে দেখা ছিল এই নাম্বার। এটা আমার বাটন ফোনে। হ্যাঁ হ্যাঁ বাঙালি কাউকে শুনি। আচ্ছা এখন দেখো মুক্তভাবে পড়ন্ত বস্তুর সূত্রগুলো জানি। মুক্তভাবে পড়ন্ত বস্তু দেখো এটা কি হবে? প্রথমটা, পড়ন্ত কোন বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে চতুর্থ সেকেন্ডটা কি বুঝলাম? টি তম সেকেন্ড না? আচ্ছা তাহলে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তু চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে বলো? টি তম সেকেন্ডের সূত্রই কি জানি? এস টি এইচ ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস হাফ এ মানে কি জি 2t মাইনাস 1। এখন ইউ কত? 0। তাহলে হাফ জি এর মান 9.8। এগুলো 10 নিয়ে করবা, ঠিক আছে? ইনটু 2 টি এর ভ্যালু কত? 4 সেকেন্ড মাইনাস 1। তাহলে আর এটা কত আসতেছে দেখো তো? 4.9 ইনটু 7। তাহলে 5 7 35। 35 এর চেয়ে একটু কম। 35 এর চেয়ে একটু কম কোনটা? 34.3 মিটার। পারবো? আচ্ছা পরে 3 নম্বরটা পড়ো তো কি বলছে? বলছে কি শেষ 2 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? শেষ 2 সেকেন্ডে, ওইটা তো সর্বোচ্চ উচ্চতার সূত্র লিখলেই শেষ। সর্বোচ্চ উচ্চতা এই সমান কি? ইউ স্কয়ার বাই 2g। ওটা তো পারবোই। কোনটা? 2u আদিবেগে আনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা এই সমান ইউ স্কয়ার, তার মানে 4u স্কয়ার বাই 2g। বুঝছে? এই জিনিসগুলো ভুল করা যাবে না। এই যে দেখো প্রথমটাই দেওয়া আছে ইউ স্কয়ার বাই 2g, তো এটা আনসার দিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা এরপর কি বলছে? একটি বস্তু ছাদ হতে মুক্তভাবে 4 সেকেন্ডে ভূমিতে পতিত হয়, শেষ 2 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে? শেষ 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? কয় সেকেন্ডে কত? 4 সেকেন্ডে ভূমিতে পতিত হয় না? তাহলে 2 সেকেন্ডে ওর বেগ কত সেটা বের করি। v = কত? u প্লাস এটি। তাহলে gt জাস্ট u তো 0, এটি এর ভ্যালু কত? 2। তাহলে 9.8 ইনটু 2 4 কত? 19.6 মিটার পার সেকেন্ড। এই মানে টোটাল 4 মিটার সেকেন্ড না, তো 2 সেকেন্ড এখানে আসছে, এখানে ওর বেগ এখন এটাই আদি বেগ। এখন বলছে পরবর্তী 2 সেকেন্ডে, এমন না যে টোটাল দূরত্বকে এবার অর্ধেক করে দিবা, ঠিক আছে? তাহলে এখন এইটুকু বের করতে হবে। তাই এইটুকু ধরলাম এস, এস ইকুয়াল টু কি? ইউটি, ইউ মানে এটা 9.6 ইনটু টি কত? 2 হাফ এটি স্কয়ার মানে হাফ জে টি স্কয়ার।
টি স্কয়ারের মান 4। তাহলে এখান থেকে কত আসে দেখো, 19.6 ইন্টু 2 কত, 40-এর একটু কম, মানে এটা তোমার ওই যে 39.2, 39.2, 6 × 12 না, 4 করে কমে গেছে 8। এটা 19.6, ঠিক আছে। তাহলে 40 আর 20 60, 60-এর চেয়ে একটু কম, 60-এর চেয়ে একটু কম। কয়টা আছে आंसर? আচ্ছা এখানে ফুটে আছে, কিসে আছে, ফুটে। তাহলে এগুলো আমরা 32 নাও, এই 9.8 এর জায়গায় সব 32 নাও। যদি মিটার হইতো এটাই आंसर হইতো, ঠিক আছে, মিটার হইলে এটাই आंसर হইতো। আচ্ছা এখন এগুলোতে সব 32 নাও, তাহলে আমরা যদি এগুলোতে একটু দাঁড়াও, এটা 32 ইনটু কত 2 নাও, তাহলে 64। তাইলে পরবর্তীতে s = কত, ut, মানে 64 ইনটু 2 প্লাস হাফ ইনটু 32 4। না তো ওইটা যদি আবার মিটার দিয়ে হয় তাহলে ওইটাও তো आंसर, বাট ফুট দেখালো, ফুট দিয়ে দিছে, তাইলে আবার হবে না, ঠিক আছে। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা তাহলে এটা কত হবে, 64 × 2 128, আর 32 × 2 64। তাহলে 64 আর 128 কত, 180, 192 কই আছে, বুঝছো, পারবো তাহলে এগুলো। এটা দেখো তো পারবা কিনা, 4 নম্বরটা। বিরাস কেন করবো, এটা কি বিরাস বলছে, এই যে এই কনসেপ্টটা, h = -ut প্লাস হাফ gt স্কয়ার। -ut কেন, h কোন দিকে দেখো তো, h নিচে, জিও কোন দিকে, নিচে, শুধু ইউটা উপরে, এইজন্য ইউ। তাহলে উপর থেকে যদি উপরে নিক্ষেপ করি তাহলে এই সূত্র, উপর থেকে উপরে নিক্ষেপ করলে। এখন দেখো বলছে 10 মিটার/সেকেন্ড বেগে ঊর্ধ্বগামী একটি বেলুন হতে একটি পাথরের টুকরা ফেলে দেওয়া হয়, 10 সেকেন্ড পর মাটিতে পড়ে। পাথরটির ফেলে দেওয়ার সময় বেলুনের উচ্চতা কত। তাহলে দেখো তো আলটিমেটলি কি হয়েছে, বেলুনটা মনে করো এখানে, এই বেলুনের বেগ কোন দিকে, তাহলে এই বেলুনের ভিতরেই তো পাথর, পাথরের বেগও কোন দিকে, তাহলে পাথর এখন এইদিকে কত বেগে গতিশীল, 10 মিটার/সেকেন্ড বেগে গতিশীল, 10 মিটার/সেকেন্ড। আচ্ছা এই বেলুন নয় আমরা একটা কোন মাধ্যমে ওকে বেগ দিচ্ছি, ও উঠতেছে কন্টিনিউয়াসলি, কিন্তু এই পাথর যখন বেলুন থেকে আলাদা করে দিলাম, ওর আর কোনো বেগ আছে, ওই 10ই আছে, কিন্তু এখন তো অভিকর্ষ ত্বরণের বিপরীতে উঠতেছে, তাহলে ক্রমান্বয়ে কি হবে, হ্রাস পাবে, মন্দনে উঠবে। উঠতে উঠতে ও কিছুটুকু উপরে উঠলো, উঠে আবার কি হবে, ওই একই পথে নিচে পড়বে, বোঝানোর জন্য সাইড দিয়ে দিছি, ওই একই পথে নিচে পড়বে। তাহলে এর উলম্ব সরণ কতটুকু বলো, এতটুকুই না উলম্ব সরণ, আদি বিন্দু এটা ছিল আর ফাইনাল বিন্দু এটা, সরণ সবসময় আদি বিন্দু আর ফাইনাল বিন্দুর মধ্যবর্তী উলম্ব দূরত্ব। তাহলে এইচ এর ডিরেকশন কোন দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, কোন দিকে, নিচে না, তাহলে এইচ পজিটিভ, জি কোন দিকে, জিও পজিটিভ, আর ইউ কোন দিকে, তাহলে ইউ হচ্ছে নেগেটিভ। তাহলে এখন এইচ = কি জানি, ইউটি, তাহলে ইউ তো নেগেটিভ, তাহলে -ut প্লাস হাফ gt স্কয়ার। পারবো এগুলোতে আসলে, ওকে। তাহলে এখন আমার বের করতে বলছে কি, কত সময় লাগবে, উচ্চতা কত ছিল, কত সময় লাগে, 10 সেকেন্ডেই কিন্তু যে এখান থেকে ঘুরে এসে পড়তেছে, তাহলে পুরো সময়টাই কত, 10। তাহলে টি এর জায়গায় 10 বসায় দাও, ইউ এর মান কত, 10, তাহলে 10 × 10 প্লাস হাফ, জি এর মান 9.8, টি স্কয়ার মান কত, 10 স্কয়ার। তাহলে এটা কত, -100, এটা এটা ধরো 10, তাহলে 5, 500, 500, 500 চেয়ে একটু কম কিন্তু এই মানটা, তা থেকে আরো 100 বাদ, তাহলে 400 চেয়ে একটু কম, 400-র কাছাকাছি आंसर আছে কোনটা দেখো, যে 390 মিটার। ঠিক আছে, 390 মিটার, বুঝছে। আচ্ছা এটা পড়ো,
এটা কি হবে বলো? একই না। আচ্ছা, একই পতিত হওয়ার সময় কত? আচ্ছা ঠিক আছে, যখন ওখান থেকে পড়ছিল তখন একই ম্যাথ, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো, আচ্ছা যদি বলতো যখন মাটিতে ভূমিতে পড়লো বেলুনটা, ওই পাথরটা, তখন বেলুনটা কোথায়? বেলুন এখানে ছিল না, এখন 20 সেকেন্ড পরে পড়ছে, তাহলে 20 সেকেন্ডে তো আরো ওই বেগে উঠতেছে, সমবেগে, সমবেগে উঠতেছে না? আর এই এইচটা তো আগেই ছিল, তাহলে এইচ প্লাস ওই সমবেগেরটা যোগ করে দিবে, বুঝছো? আমি ভাবলাম ওই কোশ্চেনটা দিছে এই জন্য দেখতেছিলাম। আচ্ছা এইগুলো একটু বুঝে শোনায়, বাচ্চাদের জিনিস। আচ্ছা এটা একটু মনে রাখবা, দেখো একটি পাথর কুয়ার ভিতর ফেলার টি সময় পরে পানিতে পতনের শব্দ শোনা গেল, তাহলে শব্দের বেগ ভি, কুয়ার গভীরতা এইচ হলে টি ইকুয়াল টু রুট ওভার 2h/g প্লাস h/v, এটা প্রমাণ ছিল না? টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h/g প্লাস h/v। প্রাসের ফর্মুলাগুলো জানি, এখান থেকে এইগুলো একটু মনে রাখবা। দেখো আণবিক পাল্লা আর সমান কি, এগুলো তো একটু দেখবা, এটা হচ্ছে মেইন সমীকরণ, এই যে x tan আলফা 1 মাইনাস x বাই r বাই এটা, এই সমান কি সর্বোচ্চ উচ্চতা sin স্কয়ার আলফা বাই 2g, আর t max কখন পাবো u sin আলফা বাই g, আর বিচরণ কাল কত বাই g, আর আণবিক পাল্লা কখন সর্বোচ্চ আণবিক পাল্লা পাবো 45 এ, আর এইটা খুবই ইম্পর্টেন্ট, tan আলফা ইজ ইকুয়াল টু 4h বাই r, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা ও আণবিক পাল্লার সম্পর্ক, ঠিক আছে। ওকে, তো এখান থেকে এগুলাই। আর হচ্ছে আচ্ছা এই জিনিসটা, একই আদিবেগে আলফা ও পাই মাইনাস 2 বাই আলফা কোণে নিক্ষেপ করলে কি একই আণবিক দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ একটা আর একটা ধরো এটা, এই কোণটা যদি আলফা হয় আর এই কোণটা যদি 90 মাইনাস আলফা হয়, তাহলে আর আণবিক পাল্লা দুইটার জন্যই সেম, একই জায়গায় যেয়ে পড়বে, ঠিক আছে। আণবিক পাল্লা সর্বোচ্চ উচ্চতা সমান, এটা বেগের উপরেও ডিপেন্ড করবে, অনলি কোণের উপর না, এটা বেগ এবং কোণ দুইটার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা প্রথমটা পড়ো তো, কি বলছে পারবা? এগুলা আর দেখো কি বলছে, যদি ইউ বেগে আনুভূমিকের সাথে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু, ইউ বেগে আনুভূমিকের সাথে কত কোণে আলফা কোণে প্রক্ষিপ্ত বস্তু টি সময়ে তার গতিপথে সর্বোচ্চ উচ্চতায় এইচ এ পৌঁছায়, টি সময়ে কোথায় পৌঁছাচ্ছে এইচ এ পৌঁছায়, তবে এইচ বাই টি স্কয়ার কত হবে, তাহলে এইচ সমান কি বলো, ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g, আর টি, আচ্ছা এটা প্লাস না, তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার আলফা বাই 2g, আর বিচরণ কাল টি ইকুয়াল টু কত 2u sin আলফা বাই g। এখন আমাকে দেখো বের করতে বলছে কি h বাই t স্কয়ার, তাহলে h বাই t স্কয়ার, এটা তো এটাই রাখো, u স্কয়ার sin স্কয়ার আলফা বাই 2g ডিভাইড বাই কত, তাহলে ইনটু দাও, ইনটু দিলে উল্টে যাবে না, জি স্কয়ার ডিভাইড বাই কোনটা বিচরণ কাল বলছে না, আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় এই উচ্চতায় বসে, তাহলে এটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে কত হবে ইউ স্কয়ার
সাইন স্কোয়ার আলফা, এটা কাটা, তাহলে জি আর জি একটা কাটলে কত, g/2, g/2, বুঝছে? আচ্ছা, তাহলে এগুলো পারবো। ভ্রমণকাল, বিচরণকাল এগুলাই। আচ্ছা, 13 নম্বরটা পড়ো। একজন বালক একটি বলকে উলম্বভাবে 68 মিটার নিক্ষেপ করতে পারে। সে তা ভূমির সমতলে কত দূরে নিক্ষেপ করতে পারে? পাল্লা এখন কোন কত পাবা, কত গুণে নিক্ষেপ করবা? সে ভূমির সমতলে কত দূরে, না তাহলে আমরা ম্যাক্সিমামটা বের করব। আর ম্যাক্স এর আলফা কত, 45, তাহলে ইউ স্কয়ার বাই জি, sin 90 হয়ে যায় না, 2 আলফার মান 2 * 45 মানে 90 এর মান 1, তাহলে ইউ স্কয়ার বাই 2, ইউ স্কয়ার বাই জি বের করব। তাহলে ইউটা কত, এটা ওই যে সর্বোচ্চ উচ্চতা থেকে বের করতে পারবো। ঠিক আছে, পারবা? সর্বোচ্চ আণবিক পাল্লাটা বের করবো, আর ওইটা তো সর্বোচ্চ উচ্চতা বলেই দিছে, উলম্ব ভাবে এত মিটার, এটা সর্বোচ্চ উচ্চতা না। h = ইউ স্কয়ার বাই 2g। এখানে সাইন কেন নিব, এটা নিক্ষেপ করছে উলম্ব ভাবে 90, এটা = 68, তাহলে ইউ স্কয়ার সমান 68, এগুলো জি এর মান বসাবো না, ইনটু 2g এখানে বসায় দাও, 68 * 2g ডিভাইড বাই জি, জি কাটা 120 কত হয়, ও 36। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এগুলাই আসবে। হ্যাঁ, এইটা হচ্ছে ফিজিক্সের গাঠনিক ধর্ম পার্ট। গাঠনিক ধর্ম তোমাদের এই যে জাস্ট অর্ধেক আর কি, তোমার এই যে পৃষ্ঠ টানটান এই রিলেটেড গুলো নাই না, দেয় না বলা আসলে তোমার এটা শর্ট সিলেবাসের বাইরে, এখন শর্ট সিলেবাসের বাইরে যদি দেয় তাইলে তো আলাদা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাপমাত্রা বৃদ্ধি পেলে স্থিতির স্থিতিস্থাপক গুণাঙ্ক কি হবে? তাইলে কি রিমেইন আনচেঞ্জ। ঠিক আছে, স্থিতিস্থাপক বলের ধরন কি? সংরক্ষণশীল বলে। অসংরক্ষণশীল বলের উদাহরণ দাও তো কয়েকটা। ঘর্ষণ বল, তারপর সান্দ্র বল। ঠিক আছে, আচ্ছা এরপর এগুলো তো জানি, পীড়ন সমান কি, বল বাই ক্ষেত্রফল, অসহভার এগুলা। আচ্ছা, স্থিতিস্থাপক সীমার মধ্যে এত স্কয়ার মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের, এত স্কয়ার বর্গমিটার আর কি, স্কয়ার মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের এক প্রান্তে 1 নিউটন বল প্রয়োগ করা হলে পীড়ন কত? এফ বাই এ, এফ কত 1, আর এ কত 1 * 10⁻⁶ মিলিমিটার না, মিলিমিটার থেকে মিটারে গেলে 3, তার স্কয়ার তাহলে 6, তাহলে কত 10⁻⁶, 10⁻⁶ একক কি? নিউটন পার মিটার স্কয়ার, কোনটা দাঁড়ালো? ঠিক আছে, আচ্ছা এটা পড়ো 3 নম্বরটা। একটি তারের দৈর্ঘ্য কত? 5 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত বর্গমিটার, অসহ পীড়ন এত, তারটির অসহ ভার কত? অসহ ভার কত চাইছে না, অসহ ভার মানে কি, এফ এর মানই চাইছে, ধরো অসহ ভারই তো এফ,
তাহলে এফ সমান কি পীড়ন ইনটু ক্ষেত্রফল না, পীড়ন ইনটু ক্ষেত্রফল। পীড়ন কত, অসহ পীড়ন তো দেওয়াই আছে, 2.5 ইনটু 10^5। ক্ষেত্রফল কত, 0.002। তার মানে এটাকে কি লেখা যায়, 2 ইনটু 10^3। তাহলে 2, এটা 5 না, 5 ইনটু 10^2। তার মানে কত, 500। 500 আছে। অসহ ভার কত, আচ্ছা ভারটা আসলে কি, ভার হচ্ছে এমজি। এমজি, তাহলে এমজি এর ভ্যালু এটা, এফ সমান এটা এমজি, এমজি এর ভ্যালু এটা, তাহলে এম সমান কত বাই 9.8। কোনটা আছে এটা দেখো, যে নাম্বার আছে বুঝছে, 580 আর কোনটাই নাই। আচ্ছা, কৃন্তন বিকৃতি এগুলো জানি, আয়তন বিকৃতি। আচ্ছা বলো তো অসংলম্বতা কি, যে আয়তন আয়তন বিকৃতি আয়তন তাহলে সংলম্বতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, তাহলে অসংলম্বতাটা কি আসলে আয়তন গুণাঙ্কটাই, ঠিক আছে। আচ্ছা, মাত্রা নাই কার বলো তো, বিকৃতির মাত্রা নাই। একক কি, দৈর্ঘ্য বিকৃতির এককও নাই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এগুলা সূত্র, এগুলাই সমান ওয়াই এল ডিভাইড বাই ক্যাপিটাল এল। প্রথমটা পড়ো, একটি ইস্পাতের তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক ওয়াই, যদি তারের ব্যাস দ্বিগুণ করা হয় তাহলে পরিবর্তিত ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হবে। গুণাঙ্ক একটা নির্দিষ্ট তারের জন্য উপাদান চেঞ্জ করলে ইয়ং গুণাঙ্ক চেঞ্জ হবে, না হলে সেম থাকবে, ঠিক আছে। তাহলে পূর্বে সমান, দেখলে মাথা ঘুরাচ্ছে, ছোট হয়ে গেছে না। এটা পড়ো তো, 10 সেন্টিমিটার লম্বা ও 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা ও একটি লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য কত করা হলো, 20 সেন্টিমিটার করা হলো। জোড়া তারের উপর বল প্রযুক্ত করে বিকৃতি ঘটানো হলো। যদি লোহায় ইয়ং এর গুণাঙ্ক তামার দ্বিগুণ হয় তবে লোহার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত। ফিজিক্সের কোশ্চেনটা দেখবা যে এরকম একটু বড় টাইপ হয়। দেখো এত লম্বা, এল দিয়ে দিছে না, এইভাবে করে দিবা, এল দেওয়া আছে আর দেওয়া আছে, তামা আর একটি লোহার তারকে জোড়া লাগিয়ে কত 20 সেন্টিমিটার করা হলো। ওকে, জোড়া তারের উপর বল প্রযুক্ত করে বিকৃতি ঘটানো হলো। যদি লোহায় ইয়ং গুণাঙ্ক কত, তামার দ্বিগুণ হয়, লোহার ইয়ং গুণাঙ্ক তামার দ্বিগুণ হয় তবে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি কত। আচ্ছা, লোহার ইয়ং গুণাঙ্ক বের করো, ওয়াই সমান কি এফ ক্যাপিটাল এল এ ইনটু স্মল এল না। এখন আমরা দুইটা জোড়া তারের উপর বল প্রযুক্ত করছি না, তাহলে দুইটারই বল কি, দুইটারই বল সেম। আচ্ছা, আবার তোমার ক্ষেত্রফল দেখো তো, এত লম্বা এত ব্যাসার্ধ বিশিষ্ট একটা তামা একটা লোহা, দৈর্ঘ্য সেম, দৈর্ঘ্য সেম ব্যাসার্ধ সেম, তাহলে ব্যাসার্ধ সেম হলে ক্ষেত্রফল কি সেম, তাহলে এও বাদ এফও বাদ আর এলটাও বাদ, আদি দৈর্ঘ্য দুইটারই সেম ছিল, তাহলে শুধুমাত্র এই দৈর্ঘ্য বৃদ্ধি আর ওয়াই এর সম্পর্ক দেখবো, কি হবে ওয়াই ওয়ান বাই ওয়াই টু এল টু বাই এল ওয়ান। আমার চাইছে কি ইয়ং গুণাঙ্ক তামার দ্বিগুণ হয় তবে লোহার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত কত, দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত, তার মানে আমার এইটা চাইছে না, এল টু বাই এল ওয়ান চাইছে। আচ্ছা, বাই এল ওয়ান বাই এল টু টা বের করবো, এল ওয়ান বাই এল টু। আচ্ছা, এখন দেখো প্রথমটা ওয়ানটাকে ধরলাম তামা আর টু কে ধরলাম লোহা, তাহলে তামা লোহার লোহায় ইয়ং এর গুণাঙ্ক তামার দ্বিগুণ, এই টু কে কি ধরছে লোহা না, তাহলে লোহারটা কি তামার দ্বিগুণ, তাহলে ওয়াই ওয়ান ডিভাইড বাই টু ওয়াই ওয়ান সমান এল টু বাই এল ওয়ান, তাহলে কত, এটা সমান হাফ না। তাহলে টু কাকে ধরছিলাম, লোহা, তাহলে লোহার তামার অনুপাত কত, 1:2, 1:2।
বুঝছে? সর্বাপেক্ষা স্থিতিস্থাপক কোনটি? এগুলো দেখো একটু ভঙ্গুর টাইপ লোহা। আচ্ছা বলো তো সম্পূর্ণরূপে বা হ্যাঁ স্থিতিস্থাপক একটা বা সম্পূর্ণ নমনীয় কোনো পদার্থ হয়? নমনীয় মানে কি বলো তো? আমরাও এটাকে বিকৃতি ঘটাবো আবার আগের অবস্থায় চলে আসবে। ধরো রাবার, কিন্তু রাবার তুমি 4-5 বার টান দিবা দেখবা লুজ হয়ে গেছে। তাহলে প্রথমবার যেবার টান দিছো না ওইবারই লুজ হয়েছে, বাট খুব সামান্য, তাহলে প্রতিবারই কি লুজ হচ্ছেই। তাইলে আমার বাস্তবে সম্পূর্ণরূপে নমনীয় বা দৃঢ় বস্তু নাই, সবই কি আংশিক। ঠিক আছে, ওকে। আচ্ছা এটা পড়ো তো 15 নম্বর। পারবা? আচ্ছা 1 নিউটন সমান 10^5 ডাইন। 1 নিউটন সমান 10^5 ডাইন, আর 1 জুল সমান 10^7 আর্গ। ডাইন ছোট, আর্গও ছোট, এগুলো সিজিএস একক। একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করার জন্য এত নিউটন বল প্রয়োগ করা হলে তারের উপাদানের ইয়ং গুণাঙ্ক কত? আচ্ছা এই যে আয়তন গুণাঙ্ক সমান কি আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। ওকে, এই যে এটা দেখো আয়তন গুণাঙ্ক এত হইলে অসংগমতা কত? সেম জিনিসই না? সেম জিনিস। কোনটা? পয়েন্ট। এখন দেখো এটাতে দিছে কত? 10^6, তাহলে এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে 23/25 মানে আসলে 0, এই যে 23/25 1 এর কাছাকাছি না মানটা, তাহলে এইটা ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে তোমার এটা কি হবে বলো? 300 ঘন সেন্টিমিটার পারদের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করলে এর আয়তন এত ঘন সেন্টিমিটার হবে? আয়তন গুণাঙ্ক সমান কি? এফ ক্যাপিটাল ভি ডিভাইড বাই এ ইনটু স্মল ভি বা ডেল ভি। এটা এফ বাই এ মানেই তো পীড়ন, তাহলে পি ভি ডিভাইড বাই ডেল ভি। এখন আমাকে বলে দিছে কি পরিমাণ চাপ প্রয়োগ করলে আয়তন এত হবে। আয়তন এত হবে, এত পারদের উপর, এত ঘন সেন্টিমিটার পারদের উপর কি পরিমাণ চাপ প্রয়োগ করলে আয়তন এত ঘন সেন্টিমিটার হবে। তাহলে পি বের করতে হবে। আয়তন গুণাঙ্ক দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। 2.6 ইনটু, তাহলে দেখো পি সমান কি বি ডেল ভি ডিভাইড বাই ক্যাপিটাল ভি। তাহলে বি হচ্ছে 2.6 ইনটু 10^10। এই ডেল ভি কত? 30। 300 মাইনাস 270, তাহলে 30 ডিভাইড বাই ভি হচ্ছে আদিটা 300। তাহলে এটা এটা কাটে, তাহলে এখানে 10 মানে এখান থেকে 26 ইনটু 10^10। এটা আবার 26 করছি না? 26 ইনটু 10^2.6 রাখছে, তাহলে 2.6 রাখো, আর এখান থেকে একটা কমে যাবে 10^9। আচ্ছা এটা 26 করলে 10^8 হইতো, 10^9 হইতো না। কোনটা ছিল অপশনে? ঠিক আছে। কৃত কাজ ও সঞ্চিত শক্তি, এটা লাস্ট। হ্যাঁ, কৃত কাজ সমান কি বলো? হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃত, অথবা হাফ এফএল। হাফ এফএল আর একক, এই হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃত হচ্ছে একক আয়তন। এটা কি একক আয়তনে, অথবা কৃত কাজ হাফ ওয়াই স্মল এল স্কয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এল, এটা কি সম্পূর্ণ আয়তনে। এখন যদি টোটাল আয়তনে বের করতে চাই তাহলে কি হবে বলো তো? একক আয়তনের থেকেই যদি বের করতে চাই, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি ইনটু ভি।
একক আয়তনে যদি এত হয়, ভি আয়তনে না ইনটু ভি, আর ভি আয়তনেরটাই কি আমার টোটালটা, বুঝছে? কোনো কনফিউশন? ওকে, এরপর দেখো আচ্ছা এইগুলো তো এই ম্যাথ এই সূত্র দিয়েই, এটা পড়ো দেখি। এত লম্বা ও এত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাত তারের দৈর্ঘ্য 1 মিলিমিটার বৃদ্ধি করতে প্রয়োজনীয় কাজের পরিমাণ কত?